আসসালামু আলাইকুম। আমি ভিকারুস স্কুল অ্যান্ড কলেজ ব্যবস্থা বিষয়ের প্রভাষক কোহিনুর বেগম বলছি। কিশোর বাতায়ন ফেসবুক পেজের মাধ্যমে আমার ব্যবস্থাপনা ক্লাসে ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? সকলে আমার শুভ সকাল। আজকে আমি তোমাদের সাথে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অর্থাৎ সপ্তম অধ্যায়ের প্রেষণা অধ্যায়টির দ্বিতীয় পর্বের ক্লাস করব। যারা প্রথম পর্বের ক্লাসে অংশগ্রহণ করেছিলে তারা অবশ্যই দেখেছো আমাদের কিছু যান্ত্রিক ত্রুটি ছিল, ক্লাসে একটু সমস্যা হয়েছে। আশা করি আজকে ক্লাসে সেই ধরনের সমস্যা হবে না, এবং যদি সমস্যা হয়েও থাকে ক্লাস শুরুর পূর্বে প্লিজ আমাকে জানিয়ে দাও আমার রেকর্ডিং এর সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা, লাইভ প্রোগ্রাম কোনো সমস্যা হচ্ছে কিনা। আশা করি সকল বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করে জানাবে, লিঙ্ক পাঠাবে, যাতে সকলের সাথে ব্যবস্থাপনা এই ক্লাসটা আমরা শুরু করতে পারি। প্লিজ আমাকে জানিয়ে দাও ক্লাসটা সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে কিনা, আমাকে শেয়ার করে একটু জানিয়ে দাও, তাহলে আমি এই ক্লাসটা শুরু করতে পারবো। আশা করি তোমরা কোনো সমস্যা ফেস করছো না। আমি এখন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে বলেছি আজকে আমি তোমাদের সাথে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ প্রেষণা অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসটি শুরু করব। ক্লাস শুরু করার পূর্বেই আমি আজকে পাঠ পরিকল্পনা একটু তোমাদের দেখাই। আজকে আমরা দুটো তত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রথম তত্ত্বটা হচ্ছে মাসলো চাহিদা সোপান তত্ত্ব, এবং দ্বিতীয়টি হচ্ছে ডাগলাস ম্যাকগ্রেগরের এক্স এবং ওয়াই তত্ত্ব। যেহেতু আমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রত্যেকটি ক্লাসই খুব গুরুত্বপূর্ণ, এবং এই দ্বিতীয় পত্রের প্রত্যেকটা অধ্যায় আসলে আমরা বিশ্ববিদ্যালয়ে যেয়ে পড়াশোনা করব। সেই জন্য তোমাদের অনুরোধ করছি এই ক্লাসটা বন্ধুদের শেয়ার করে দাও, এবং যদি কোনো কারিগরি সমস্যা থাকে অথবা আমাকে না দেখা যায়, সাউন্ডের সমস্যা হয়, তাহলে একটু জানিয়ে দাও। আমি এখন পুরো ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে যাব মাসলো চাহিদা সোপান তত্ত্ব। মাসলো চাহিদা সোপান তত্ত্বের যে উদ্ভাবক, তার পুরো নাম হচ্ছে ডগলাস আব্রাহাম মাসলো। আব্রাহাম হেরাল্ড মাসলোর জন্ম 1908 সালে, মৃত্যু 1970 সালে। উনি আমেরিকান একজন মনোবিজ্ঞানী এবং মানবীয় সম্পর্ক আন্দোলনের একজন সংগঠক। উনি কলম্বো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। অধ্যাপক মাসলো মানুষের চাহিদাগুলোর উপর ভিত্তি করে প্রেষণা দানের একটি তত্ত্ব উদ্ভাবন করেছেন। সেই তত্ত্বটার নামই আসলে মাসলো চাহিদা সোপান তত্ত্ব। এই তত্ত্বটি প্রথম উনি প্রকাশ করেন 1943 সালে জুলাই মাসে থিওরি অফ হিউম্যান মোটিভেশন গ্রন্থে। এখন আমরা তত্ত্ব সম্পর্কে একটু জানি। অধ্যাপক মাসলো যখন তত্ত্বটি উদ্ভাবন করেছেন তখন উনি বলেছেন তত্ত্বর দুটি নীতি আছে। একটা নীতি হচ্ছে মানুষের চাহিদাগুলোকে গুরুত্ব অনুযায়ী উনি সাজিয়েছেন। দ্বিতীয় নীতিটা হচ্ছে যখন একটা পর্যায়ের চাহিদা সম্পূর্ণ হয় তখন একজন ব্যক্তির সেই পর্যায়ের কোনো চাহিদা থাকে না, তার চাহিদা বা অভাবগুলো পরবর্তী পর্যায়ে উন্নীত হয়। তাহলে অধ্যাপক মাসলোর তত্ত্বে আমরা 5টা স্তর পেয়েছি, এবং আমরা প্রথমেই বলেছি অধ্যাপক মাসলো চাহিদা সোপান তত্ত্বটা মানুষের অভাব বা চাহিদার উপর ভিত্তি করে উদ্ভাবন করেছেন। সেই জন্য উনি মানুষের চাহিদাগুলোকে 5টি স্তর বা ভাগ দিয়েছেন, এবং উনি এটাও ব্যাখ্যা করেছেন যখন একজন ব্যক্তির বা একজন কর্মীর বা একজন মানুষের প্রথম স্তরে চাহিদা পূরণ হয়, তার চাহিদাগুলো পরবর্তী ধাপে চলে যায়। এভাবে তিনি মানুষের চাহিদা সোপান তত্ত্বের 5টি ধাপ তৈরি করেছেন, এবং প্রত্যেকটা ধাপের চাহিদাগুলো কি এবং চাহিদা পূরণের উপায়গুলোকেও সেইগুলো একটু আলোচনা করব।
আমরা এখন মূল ক্লাসে চলে যাই। আমরা জেনেছি মাসলোর চাহিদা সোপান, অধ্যাপক মাসলোর সম্পর্কে আমরা জেনেছি, অধ্যাপক মাসলোর চাহিদা সোপান তত্ত্ব এবং নীতি সম্পর্কে আমরা জেনেছি। এখন অধ্যাপক মাসলোর চাহিদা সোপান তত্ত্বের পুরো তত্ত্বটি আমরা একটু বোর্ডে আলোচনা করব। আমরা যখন তত্ত্বটি আলোচনা করব আমরা একটু পিরামিড আঁকবো, 5টা স্তর আঁকার জন্য একটা পিরামিড আঁকবো। এই পিরামিডে আমি 5টা স্তর আঁকবো। 5টা স্তর বলা হচ্ছে যে আমরা প্রথমেই বলেছি মাসলো চাহিদা সোপান তত্ত্বের চাহিদাগুলোকে উনি 5টা ভাগ দিয়েছেন এবং 5টা ভাগ স্তর তৈরি করে প্রেষণ দানেরও 5টা স্তর উনি নির্ধারণ করেছেন। এই জন্য আমরা বলছি যে মাসলো চাহিদা সোপান তত্ত্বের 5টা ভাগ আমরা করবো, স্তরের 5টা ভাগ, এবং এই 5টা ভাগের উপর ভিত্তি করে অধ্যাপক মাসলো প্রেষণ দানের উপায়গুলো নির্ধারণ করেছেন। তার মানে বলা হচ্ছে চাহিদার ভিত্তি যেমন 5টা, সেরকম চাহিদা পূরণের জন্য প্রেষণের স্তরও 4টা বলে উনি ভাগ দিয়েছেন। প্রথম স্তরকে আমরা বলবো, আমরা স্তরগুলোকে বোর্ডে যেভাবে আমি লিখবো তোমাদের কিন্তু প্রিয় শিক্ষার্থীরা সেভাবেই করতে হবে। 1 নম্বর স্তরে যেটা আছে, 2 নম্বর স্তরে যেটা আছে, 3 নম্বর স্তরে যেটা আছে, প্রত্যেকটা স্তরে চাহিদাগুলোকে উনি একইভাবে ভাগ করেছেন এবং আমাদের কিন্তু সেভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা আগে স্তরের নাম 5টা স্তর আগে লিখি। এটাকে বলা হচ্ছে চাহিদা সোপান তত্ত্ব। এই স্তরটাকে বলা হচ্ছে চাহিদা সোপান তত্ত্ব, মাসলো চাহিদা সোপান তত্ত্ব। স্তরটার নাম মাসলো চাহিদা সোপান তত্ত্ব। তাহলে আমরা এখন যাই 1 নম্বর স্তরে কি আছে। 1 নম্বর হচ্ছে প্রাথমিক চাহিদা। আমরা আরেকটু বলছি, আমরা চাহিদা সোপান তত্ত্ব, মাসলো চাহিদা সোপান তত্ত্ব আলোচনা করছি। সেই স্তরে 4টা স্তর আছে এবং স্তরগুলো ক্রমান্বয়ে একটা স্তর পার হয়ে দ্বিতীয় স্তরে চলে যায় এবং এই স্তরগুলি প্রকাশ করার জন্য আমরা একটা পিরামিড এঁকে নিচে থেকে উপর পর্যন্ত 5টা স্তর ভাগ করব এবং আমরা বলেছি যে একটা স্তর যখন পূরণ হয়ে যায় তখন দ্বিতীয় স্তরে আস্তে আস্তে স্তরগুলো আমরা উদ্দীপিত হব। প্রথম বলা হচ্ছে প্রাথমিক স্তর, প্রাথমিক চাহিদা বা জৈবিক চাহিদা। প্রথম স্তরটা হচ্ছে প্রাথমিক চাহিদা বা জৈবিক চাহিদা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রাথমিক চাহিদা বা জৈবিক চাহিদা বলতে কি বুঝি? একজন মানুষের যে চাহিদাগুলো থাকে সেই চাহিদাগুলোকে বলবো আমরা প্রাথমিক চাহিদা বা জৈবিক চাহিদা। তার অর্থ হচ্ছে একজন মানুষের বা একজন কর্মী জীবন ধারণের জন্য যে উপাদান বা উপকরণগুলো দরকার হয়, মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যে উপাদান বা উপকরণগুলো দরকার হয়, সেগুলোকে বলবো আমরা প্রাথমিক চাহিদা বা জৈবিক চাহিদা। তাহলে একজন কর্মীর প্রাথমিক চাহিদা বা জৈবিক চাহিদা কি হতে পারে? একজন কর্মীর প্রাথমিক চাহিদা এবং জৈবিক চাহিদা কিন্তু সেটাই হবে যেটা একজন মানুষ হিসেবে দরকার, সেরকমই একজন কর্মী হিসেবে দরকার, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। তাহলে একজন কর্মী তার প্রতিষ্ঠান থেকে কি ধরনের প্রাথমিক চাহিদা বা জৈবিক চাহিদা চায়? প্রথমে ধরে নিব একজন কর্মী যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানে তার পরিবেশ অবশ্যই ভালো, মানে স্বাস্থ্যকর পরিবেশে সে কাজ করবে। দ্বিতীয়তে বলা হচ্ছে যে একজন কর্মী যখন অসুস্থ হবে তার একটা বিশ্রামের জায়গা থাকবে, খাদ্যের সুব্যবস্থা থাকবে, ওয়াশরুমের ব্যবস্থা থাকবে এবং ক্যান্টিনের ব্যবস্থা থাকবে। আমরা কিন্তু বলেছি জৈবিক চাহিদা বা প্রাথমিক চাহিদা 2 ধরনের। একটা বলেছি আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই বিষয়গুলো একজন মানুষের যেমন দরকার, সেরকমই এই ব্যক্তি যখন কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকবে সেক্ষেত্রেও একজন কর্মীর প্রতিষ্ঠান থাকা অবস্থায় প্রাতিষ্ঠানিক পরিবেশ, স্বাস্থ্যসম্মত পরিবেশ, তার ওয়াশরুমের ব্যবস্থা থাকবে, খাদ্যের সুব্যবস্থা থাকবে, তার থাকবে অসুস্থ হলে বিশ্রামের ব্যবস্থা, আলো বাতাসপূর্ণ একটা প্রতিষ্ঠানে সে কাজ করবে এবং সে যাতে অসুস্থ হলে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে পারে সে ব্যবস্থা থাকবে। এগুলো কিন্তু একটা প্রতিষ্ঠানে একজন কর্মীর খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়া যে সময় একজন কর্মী প্রতিষ্ঠানে কর্মরত থাকবে সেই প্রতিষ্ঠানে একজন কর্মীর তার চাহিদার কথা বলা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় স্তরের চাহিদা হচ্ছে আমাদের, তাহলে আমরা প্রাথমিক চাহিদার কথা বলেছি। প্রাথমিক জৈবিক চাহিদা, একজন কর্মী যদি এই চাহিদাগুলো পূরণ করতে না পারে তাহলে সে কর্মী সুন্দরভাবে প্রতিষ্ঠানে স্বাচ্ছন্দ্যভাবে কাজ
করতে পারবে না। তার অর্থই হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা আমাকে বলে দিয়েছো আমাদের রেকর্ডিং সিস্টেমটা ঠিক আছে কিনা এবং আমরা সঠিকভাবে আমাদের ক্লাসগুলো দেখা যাচ্ছে কিনা। প্রাথমিক চাহিদা বা জৈবিক চাহিদা যখন একজন ব্যক্তি পূর্ণ হয়ে যায়, আমরা কিন্তু প্রথমেই বলেছি অধ্যাপক মাসলো মানুষের চাহিদাগুলোকে 5টি ভাগ করেছে। প্রাথমিক চাহিদা বা জৈবিক চাহিদা যখন একজন ব্যক্তি পূর্ণ হয়ে যায়, সে ভালো আলো বাতাসে পরিবেশে কাজ করছে, সে খাদ্য বা বিশ্রামের ব্যবস্থা পাচ্ছে, অথবা সে অবসাদগ্রস্ত হলে যাতে সে তার সহকর্মীদের সাথে বিষয়গুলি জানিয়ে প্রতিষ্ঠান থেকে সুবিধা পেতে পারে সে ব্যবস্থা করছে। এগুলো সবই জৈবিক চাহিদা, যেটাকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের সাথে সম্পর্কিত। যখন একজন ব্যক্তির প্রাথমিক চাহিদা পূর্ণ হয়ে যায়, তখন সে ব্যক্তির চাহিদা দ্বিতীয় স্তরে উঠে যায়। একজন কর্মীর যখন প্রাথমিক চাহিদা পূরণ হয়ে যায়, তখন কিন্তু সেই পর্যায়ে তার কোনো চাহিদা থাকে না। সেটা কিন্তু আমাদের মাসলো চাহিদার সোপান তত্ত্বের একটা অংশ, নীতি, যে পর্যায়ে তার চাহিদা থাকবে সেই পর্যায়ের চাহিদাগুলো পূরণ হয়ে গেলে সেই পর্যায়ে তার কোনো চাহিদা থাকবে না, তখন সেই ব্যক্তির চাহিদা দ্বিতীয় পর্যায়ে উন্নীত হয়। তার অর্থই হচ্ছে, ধরে নাও তোমার এই মুহূর্তে কি প্রয়োজন। এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে আমার যদি একটা ভালো মোবাইল ফোন থাকতো তাহলে আমার অনেক বড় একটা চাহিদা পূরণ হতো। সেটাই বলা হচ্ছে যে মনে করো তুমি একটা ভালো মোবাইল চাচ্ছ, একটা ভালো ঘড়ি চাচ্ছ, একটা পড়ার জন্য ভালো একটা বই চাচ্ছ। এই মুহূর্তে তুমি মনে করো যে এটা আমার একমাত্র চাহিদা। সেক্ষেত্রে তোমার এটাও কিন্তু একটা প্রাথমিক চাহিদা বলবো আমি, যখন এই চাহিদাটাই সর্বশ্রেষ্ঠ চাহিদা মনে করা হবে এবং এই চাহিদা পূরণ হলে অনেক কিছু তোমার হয়ে যাবে, হবে না সেটা মনে করা হবে। সেই জন্য জৈবিক চাহিদাও একজন কর্মীর সেই পরিমাণ চাহিদা, যে চাহিদা পূরণ না করলে একজন কর্মীর তার জীবন ধারণ খুব কঠিন হয়ে যাবে। প্রাথমিক চাহিদা পূরণ হওয়ার পর একজন কর্মী তার যেহেতু সেই স্তরের কোনো চাহিদা থাকে না, তখন তার চাহিদা দ্বিতীয় স্তরে উঠে যায়। দ্বিতীয় স্তরের চাহিদা কি? দ্বিতীয় স্তরের চাহিদা হচ্ছে নিরাপত্তার চাহিদা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন এই চাহিদা সোপান তত্ত্বগুলো পড়বে, তখন কিন্তু এখানে আমাদের কিছু উদাহরণ থাকবে। যদি আমি তোমাদের বোর্ডে লিখে দিতে পারছি না, এখানে কিছু উদাহরণ লিখবে। যেমন আমাদের জৈবিক চাহিদার উদাহরণগুলো কি ছিল? খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, শিক্ষার চাহিদা। এবং এটা প্রতিষ্ঠান থেকে কি দিবে? প্রতিষ্ঠানে যখন একজন কর্মী কাজ করবে, সেক্ষেত্রে একজন কর্মী তার প্রাথমিক বা জৈবিক চাহিদা হিসাবে তার প্রতিষ্ঠান যে সুবিধাগুলো দিবে সেগুলো সে দিবে। সেটার ভিতরে আছে তার আলো বাতাসপূর্ণ ভালো একটা কাজের পরিবেশ। আমরা প্রথমেই বলেছি, সেখানে এখানে উদাহরণ হিসেবে লিখে দিবে আলো বাতাসপূর্ণ ভালো কাজের পরিবেশ, বিশ্রামের ব্যবস্থা এবং তার ক্যান্টিনে বা লাঞ্চের ব্যবস্থা। আচ্ছা, নিরাপত্তা চাহিদা যদি আমরা বলবো, দ্বিতীয় স্তরের চাহিদা, যখন এই চাহিদা পূর্ণ হবে তখন দ্বিতীয় স্তরের চাহিদা একজন কর্মীর ভিতরে উদ্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, একজন ব্যক্তির প্রাথমিক চাহিদা পূর্ণ হওয়ার পর দ্বিতীয় স্তরের চাহিদা নিরাপত্তার চাহিদা। তাহলে নিরাপত্তার চাহিদা কি হতে পারে? একজন কর্মী যখন প্রতিষ্ঠানে কাজ করবে, তার দু ধরনের নিরাপত্তা চাহিদা তার ভিতরে উদ্ভব হবে। একটা হচ্ছে তার আর্থিক নিরাপত্তা জনিত চাহিদা, একটা হচ্ছে প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় তার শারীরিক বা মানসিক নিরাপত্তা জনিত চাহিদা। তাহলে আর্থিক নিরাপত্তা জনিত চাহিদা বলতে আমরা কি বুঝবো? একজন কর্মীর যে পরিমাণ সঠিক সময় সঠিক মূল্যে এবং বেতন পাওয়া হচ্ছে আর্থিক নিরাপত্তা। অর্থাৎ একজন কর্মী যে প্রতিষ্ঠানে কর্মরত থাকবে, সেই প্রতিষ্ঠানে তার বেতনের পরিমাণ যে পরিমাণ থাকবে, মজুরি যা থাকবে, সে সঠিক পরিমাণে মজুরি পাবে এবং সঠিক সময় সে মজুরিটা পাবে। মজুরি কখনো কম দেওয়া হবে না প্রতি মাসে, অথবা এক মাসের মজুরি আর এক মাসে দেওয়া হবে। এটা হলো তার আর্থিক নিরাপত্তা। এছাড়া আর্থিক নিরাপত্তা বলতে আমরা বুঝি বছর অন্তর বা সারা বছরে সে বোনাস পাবে, ইনক্রিমেন্ট পাবে, তার প্রভিডেন্ট ফান্ড থাকবে, গ্র্যাচুইটি থাকবে, এগুলো হলো আর্থিক নিরাপত্তা। অথবা একজন কর্মী কর্মরত থাকা অবস্থা যদি দুর্ঘটনা ঘটে অথবা তার মৃত্যু ঘটে, প্রতিষ্ঠান তাকে এরকম আর্থিক নিরাপত্তা দিবে যাতে তার অবর্তমানে তার পরিবার, তার আর্থিক অবস্থা কখনো সংকুলনকার হয় বা আর্থিক অবস্থা এমন হয় যাতে পরিবার সে প্রতিষ্ঠান থেকে যে অর্থ পাবে সেটা দিয়ে তাদের ভরণ পোষণ হয়। এটা হলো আর্থিক নিরাপত্তা। তাহলে আর্থিক নিরাপত্তা আর একটা অংশ আমরা বলবো যে চাকরির সঠিক সময় সঠিক বেতনের নিরাপত্তা, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের নিরাপত্তা এবং ওই কর্মীর
বর্তমানে তার পরিবারের ভরণ পোষণের জন্য আর্থিক নিরাপত্তা, এটা হলো নিরাপত্তাজনিত চাহিদার একটা অংশ। এছাড়া যে নিরাপত্তাজনিত চাহিদা আছে সেটা বলবো, একজন কর্মী যতক্ষণ কর্মরত থাকবে, প্রতিষ্ঠানে কর্মরত থাকবে, ততক্ষণ কর্মীর যে নিরাপত্তা দেয়া, সেই নিরাপত্তার ভিতরে আছে চাকরির নিরাপত্তা। এবং আমরা জানি অনেক ধরনের ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করে। সেই ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে কর্মীরা যাতে ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে নিজেকে রক্ষা করতে পারে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা করাও কিন্তু নিরাপত্তা চাহিদার একটা অংশ। এবং সেই ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান আছে কর্মীদের বীমা করে থাকে। এবং বীমার বিষয়টা যেটা হয় যে প্রতিষ্ঠানে অনেক ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান আছে, আমরা জানি যে জাহাজ ভাঙা কারখানা হতে পারে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি হতে পারে, অনেক ধরনের সিরামিক ইন্ডাস্ট্রি হতে পারে, সেখানে অনেক ধরনের কর্মীরা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে। এবং এই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার ক্ষেত্রে কর্মীদের যদি বীমা ব্যবস্থা করা হয়, তাহলে কর্মীরা যে কোনো পরিস্থিতিতে সে বীমা কোম্পানি থেকে, মানে বীমা কোম্পানির অর্থই হচ্ছে যে কোনো দুর্ঘটনা ঘটলে বীমা কোম্পানি দুর্ঘটনা পতিত ব্যক্তিকে আর্থিকভাবে সাহায্য এবং সহযোগিতা দিবে বা নিশ্চয়তা দিবে। তাহলে প্রতিষ্ঠান যদি ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান যদি কর্মীদের দিয়ে কাজ করার ক্ষেত্রে বীমার ব্যবস্থা করে থাকে, তাহলে কর্মীর শারীরিক ও মানসিক ঝুঁকিটা কম থাকে। এবং যদি দুর্ঘটনা ঘটেও যায়, তাহলে কর্মীদের নিরাপত্তার জন্য বীমা কোম্পানি আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে। এছাড়া আমি বলবো যে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে অনেক প্রতিষ্ঠান আছে কর্মীদের দ্রুত প্রতিষ্ঠান থেকে বের হওয়ার জন্য কিছু ট্রেনিং ব্যবস্থা করে, এটাও নিরাপত্তার একটা অংশ। তাহলে আমরা বলেছি যে প্রাথমিক নিরাপত্তা যখন একজন কর্মী পূরণ হয়ে যায়, তখন তার প্রাথমিক চাহিদা যখন একজন কর্মী পূরণ হয়ে যায়, তখন তার নিরাপত্তাজনিত চাহিদা দরকার হয়। নিরাপত্তা চাহিদা বলতে আমরা বলেছি আর্থিক নিরাপত্তা এবং একজন কর্মীর মানসিক এবং শারীরিক নিরাপত্তা। মানসিক নিরাপত্তার ভিতরে আমরা বলবো ভয় ভীতি প্রদর্শন করে বা জোরপূর্বক কাজ না করানো। এবং শারীরিক নিরাপত্তা হচ্ছে যাতে দ্রুত সময়ে কোনো দুর্ঘটনা প্রবলিত হলে সে ব্যক্তি প্রতিষ্ঠানে বের হতে পারে এবং ঝুঁকিপূর্ণ কাজে যখন সে করবে, সেই ঝুঁকিপূর্ণ কাজ যখন সে নিরাপদে করতে পারে, সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠান করে থাকবে। একজন কর্মীর যখন প্রাথমিক চাহিদা পূরণ হবে, একজন কর্মীর যখন এই চাহিদা পূরণ হওয়ার পর নিরাপত্তার চাহিদার দিকে সে ধাবিত হবে। নিরাপত্তার চাহিদার উদাহরণগুলি কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি। এখন আমরা বলবো 3 নম্বর চাহিদা। আমরা আবারও বলছি, মাস্টার চাহিদা সোপান তত্ত্বের প্রত্যেকটা স্তর কিন্তু একটা স্তরে যখন চাহিদা পূরণ হয়ে যায়, তখন একজন কর্মী সেই স্তরে আর কোনো চাহিদা থাকে না, তখন সেই কর্মী দ্বিতীয় স্তরে চাহিদা উদ্ভব হয়। তার মানে হচ্ছে যে প্রাথমিক চাহিদা পূরণ হওয়ার পরে আমাদের কর্মীর নিরাপত্তা জনিত চাহিদা উদ্ভব হয়েছে। নিরাপত্তা চাহিদা যখন একজন কর্মী পূরণ হয়েছে, আমরা যে উদাহরণগুলো দিয়েছি, সেই নিরাপত্তা জনিত চাহিদা পূরণ হওয়ার পর একজন কর্মী তার সামাজিক চাহিদা উদ্ভব, তার অর্থ হচ্ছে তৃতীয় স্তরে চাহিদা উদ্ভব হয়েছে। তৃতীয় স্তরের চাহিদা হচ্ছে সামাজিক চাহিদা। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু আবারও বলছি, আমাদের মাসলোর চাহিদা সোপান তত্ত্বের যে স্তরগুলো আমরা নিচে থেকে উপর দিকে ধাবিত হচ্ছে, প্রত্যেকটা স্তরে যে চাহিদাটা আছে, সেই স্তরে সেই চাহিদাগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং পড়তে হবে। একটা স্তরে চাহিদা কিন্তু আরেকটা স্তরে কখনো আমরা ভুল ক্রমে আলোচনা করব না এবং করবো না এবং স্থাপনও করবো না। আমরা প্রাথমিক চাহিদা, প্রথম স্তরের চাহিদা, দ্বিতীয় স্তরের চাহিদা নিরাপত্তা জনিত চাহিদা এবং তৃতীয় স্তরের চাহিদা হচ্ছে আমাদের সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা যখন আমাদের উদ্ভব হবে, তখন একজন ব্যক্তি সামাজিক জীব। সামাজিকভাবে সে কি চাহিদা চাচ্ছে? সামাজিকভাবে সে চাহিদা হচ্ছে সমাজে বসবাস করার জন্য যে উপকরণগুলো দরকার, সেই উপকরণগুলো, সামাজিক উপাদানগুলো, সেগুলো তার প্রতিষ্ঠানেও সে চাচ্ছে। সেরকম হতে পারে যে একজন কর্মী যখন প্রতিষ্ঠানে কাজ করবে, সেই কর্মী নতুন হোক বা পুরাতন হোক, সহকর্মীদের সাথে, প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মীদের সাথে সেই কর্মীর অবশ্যই গ্রহণযোগ্যতা থাকতে হবে। তার অর্থ হচ্ছে প্রত্যেক কর্মীর সাথে তার একটা সম্পর্ক থাকতে হবে, যে সম্পর্কের বিনিময়ে সে অন্য কর্মীদের সাথে, সহকর্মীদের সাথে, বিভিন্ন স্তরে কর্মকর্তা বা কর্মচারীর সাথে আরেকটা ভালো সম্পর্ক থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। ব্যবস্থাপক এবং কর্মচারীদের ভিতরে একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক থাকবে, সহকর্মীদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। এর বিনিময়ে যেটা হয়, আমরা জানি যে একজন কর্মী দীর্ঘ সময় একটা প্রতিষ্ঠানে কাজ করে, দীর্ঘ সময় বলতে বলবো আমরা 8 ঘন্টা কাজ করে। এই 8 ঘন্টা যখন একজন কর্মী কোনো একটা প্রতিষ্ঠানে কর্মরত থাকবে, তখন সেই 8 ঘন্টার ভিতরে তার
প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারীর ভিতরে এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে যাতে সে নিজের আবেগ, অনুভূতি, ভালোবাসা বিনিময় করতে পারে এবং অন্যটাও বিনিময় করতে পারে, এবং সে তার নিজের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠানের সকল কর্মীদের ভিতরে উপস্থাপন করতে পারে এবং সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে, স্নেহপূর্ণ সম্পর্ক করতে পারে। এছাড়া প্রতিষ্ঠানের বাহিরে যখন তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একত্রিত হবে বা সামাজিক অনুষ্ঠান আয়োজন হবে, তখন যাতে বিভিন্ন কর্মীদের সাথে সবার সাথে এটা ভালোভাবে সম্পর্ক থাকে, শ্রদ্ধার সম্পর্ক থাকে, বন্ধুত্বের সম্পর্ক থাকে, ভালো আলাপ আলোচনার সম্পর্ক থাকে, আবেগ অনুভূতি বিনিময়ের সম্পর্ক থাকবে, সেটাকে বলবো আমরা সামাজিক সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু প্রায় বছর অন্তর কিন্তু তোমাদের কলেজগুলোতে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়। সেই কালচারাল অনুষ্ঠানের ভিতরে তোমাদের পিকনিক একটা বিষয় থাকতে পারে, তোমাদের বিজ্ঞান মেলা একটা বিষয় থাকতে পারে, এই জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। সেই ক্ষেত্রে তোমাদের ভিতরে বিভিন্ন শিক্ষকদের সাথে তোমাদের একটা সামাজিক সম্পর্ক তৈরি হয়, যেটা আসলে ক্লাসরুমের সম্পর্ক হয় না। তোমরা কিন্তু এগুলি করেই থাকো এবং বিভিন্ন নিজেদের বন্ধু ছাড়াও কিন্তু অন্যান্য সেকশনের বন্ধু, অন্য বিভাগের বন্ধুদের সাথেও কিন্তু তোমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং এগুলো কিন্তু সামাজিক সম্পর্কের একটা অংশ। একজন ব্যক্তির যখন জৈবিক চাহিদা অথবা প্রাথমিক চাহিদা পূরণ হবে, একজন কর্মীর যখন নিরাপত্তা জনিত চাহিদা পূরণ হবে, সেই কর্মী তখন তার প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের বাইরে সামাজিক চাহিদা অনুভব করবে এবং এই সামাজিক চাহিদা পূরণের জন্য যেমন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা বিভিন্ন পূর্ণমিলনী, বিভিন্ন সভা সমিতি করে থাকে, সেরকমই কিন্তু প্রতিষ্ঠান ভিতরে কর্মরত থাকা অবস্থায়, অর্থাৎ যে সময় বা যে শ্রম ঘন্টায় সে কাজ করবে, সেই শ্রম ঘন্টার ভিতর যাতে সহকর্মীদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গ্রহণযোগ্যতার সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, ভাব আদান প্রদানের সম্পর্ক তৈরি হয়, সেটাকে বলবো আমরা সামাজিক চাহিদা। এবং সামাজিক চাহিদা ছাড়া আসলে আমরা যেমন পরিবারে বসবাস করতে পারি না, সমাজে বসবাস করতে পারি না, সেরকম কিন্তু সামাজিক চাহিদা ছাড়া একটা প্রতিষ্ঠানও একজন ব্যক্তি কখনো স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে না। তার অর্থ হচ্ছে একজন কর্মী যখন তার গ্রহণযোগ্যতা হারাবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা আবেগ অনুভূতি বিনিময় করতে পারবে না, তখন কিন্তু সে মানসিকভাবে দুর্বল হয়ে যাবে। এবং আমরা জানি প্রেশারের একটা অংশ হচ্ছে মানসিকভাবে শক্তি অর্জন করা এবং পরিচিত এবং প্রভাবিত করে মনোবল শক্ত করা এবং কর্মদক্ষতা বেড়ে যায়। এবং সামাজিক চাহিদা যখন একজন মানুষের পূরণ হবে, একজন কর্মীর পূরণ হবে, সেই কর্মী তখন নিজের মানসিক শক্তি এবং শারীরিক শক্তি দিয়ে, মনোবল দিয়ে এবং যোগ্যতা এবং দক্ষতা দিয়ে সে প্রতিষ্ঠানে কাজ করতে চাইবে, কারণ সেই মুহূর্তে সে প্রতিষ্ঠানে নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে করবে এবং প্রতিষ্ঠানের সকল কর্মীদের সাথে ভালো সম্পর্কের বিনিময়, সকলের সম্পর্কটাও গুরুত্বপূর্ণ মনে করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাহিদা সোপান তত্ত্বের 3টা স্তর আমরা শেষ করলাম। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা যখন চাহিদা সোপান স্তর করব, আমরা যেহেতু স্তরগুলি এখানে আলোচনা করেছি, এখানে কিন্তু কিছু উদাহরণ করতে হবে। উদাহরণগুলো কিন্তু তোমাদের বইতে আছে, যেহেতু উদাহরণগুলো আমি দেখে দিচ্ছি না, শুধু মুখে বলে দিচ্ছি, কিন্তু উদাহরণগুলো যদি তোমরা পড়ো এবং মনে রাখো, যখন উদ্দীপক হবে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উদাহরণগুলো দিয়ে উদ্দীপক তৈরি হয় এবং এই উদাহরণগুলো যদি প্রত্যেকটা চাহিদার পাশে যদি উদাহরণগুলো সঠিকভাবে তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের উদ্দীপকগুলো বুঝতে সুবিধা হবে এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার উত্তর দিতেও তোমাদের সুবিধা হবে। এখন আমরা বলবো চতুর্থ স্তরের চাহিদা। চতুর্থ স্তরের চাহিদা বলতে আমরা বুঝবো আত্মতৃপ্তির চাহিদা। চতুর্থ স্তরের চাহিদা হচ্ছে আমাদের আত্মতৃপ্তির চাহিদা। আমি আবারও বলছি, আমাদের যে স্তরে যে চাহিদা আছে, আমাদের কিন্তু সেই স্তরে সেই চাহিদাটা আলোচনা করতে হবে। অন্য স্তরে যে কিন্তু ভিন্ন ভিন্ন স্তর প্রকাশ করা যাবে না এবং পড়া যাবে না। চতুর্থ স্তরের চাহিদা হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তি বলতে কি বোঝায়? আত্মতৃপ্তি বলতে বোঝায় একজন কর্মী যে পরিমাণ বেতন পাবে অথবা যে পজিশনে সে কাজ করতে চায়, যে পদমর্যাদায় সে কাজ করতে চায়, সেগুলো প্রাপ্তি বলা হয় আত্মতৃপ্তির চাহিদা। অর্থাৎ একটা প্রতিষ্ঠান একজন কর্মীকে তার কাজের দক্ষতা, যোগ্যতা এবং তার মর্যাদা অনুযায়ী, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদমর্যাদা দিবে, যে উপাধি দিবে এবং সেই পদমর্যাদা উপাধি পাওয়ার জন্য আসলে সে 3টা স্তরে পার হয়ে চতুর্থ স্তরে এসেছে। যখন একজন কর্মীকে একটা প্রতিষ্ঠান তার ভালো একটা পদমর্যাদা দিবে, তার উপাধি দিবে,
ভালো দায়িত্ব এবং কর্তৃত্ব প্রদান করবে, তখন কিন্তু সে মনে করবে যে আমি দীর্ঘ বছর বা দীর্ঘ সময় যে পরিশ্রম করেছি, নিজেকে যোগ্য এবং দক্ষ করার প্রমাণ করার চেষ্টা করেছি, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান আমাকে একটা ভালো পদমর্যাদা দিয়েছে, একটা উপাধি দিয়েছে এবং ভালো দায়িত্ব এবং কর্তৃত্বর একটা পূর্ণ একটা পদমর্যাদা দিয়েছে। সেই ক্ষেত্রে এই কর্মী তখন নিজেকে অন্য সহকর্মীদের চেয়ে নিজেকে একটু স্বতন্ত্রভাবে উপস্থাপন করার চেষ্টা করে, যেহেতু সে ভালো একটা পদমর্যাদা পেয়েছে, ভালো একটা উপাধি পেয়েছে এবং সে ভালো একটা বসার জায়গা বা ভালো একটা অফিস রুমে সে কাজ করছে। সেই ক্ষেত্রে তার কর্তৃত্ব এবং দায়িত্ব যেহেতু সে অর্জন করতে পেরেছে, তারা কাজের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী এবং বিভিন্ন ধরনের গুণবল অনুযায়ী, সেই ক্ষেত্রে একজন কর্মী অবশ্যই নিজেকে অন্যান্য সহকর্মীদের চাইতে একটু স্বতন্ত্রভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করবে এবং সে এটা চাবে যে যাতে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরা তাকে সম্মান এবং শ্রদ্ধা সহকারে চলে এবং সকলে যাতে তাকে প্রশংসা করে। এই ক্ষেত্রে একজন কর্মী শুধুমাত্র তার প্রতিষ্ঠানের ভিতরেই সে তার পদমর্যাদা, উপাধি বা তার কর্তৃত্ব দায়িত্বের জন্য সম্মান বা প্রশংসা পেতে চায় তা কিন্তু না। সেক্ষেত্রে সমাজে একটা প্রশংসা পেতে চায়, তার বন্ধু বান্ধবীর ভিতরে সে ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করছে, ভালো একটা পদবিতে কাজ করছে এবং সে ভালো দামি একটা গাড়ি ব্যবহার করছে, একটা অভিজাত এরিয়ায় বসবাস করছে, ভালো স্কুল কলেজের ছেলে মেয়েদের পড়াশোনা করছে, এইগুলি বলতে সে পছন্দ করে এবং সে এগুলি বলে সে অন্যের কাছ থেকে প্রশংসা যেমন অর্জন করতে চায় এবং এটাও চায় যে অন্য ব্যক্তিরা অথবা সমাজে বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অথবা প্রতিষ্ঠানের ভিতরে সকলে তাকে সম্মান এবং শ্রদ্ধা সহকারে তার সাথে কথা বলবে এবং তাকে প্রশংসা করবে। তার অর্থই হচ্ছে একজন ব্যক্তি যখন তার কর্মজীবনে প্রবেশ করে এবং কর্মজীবনের প্রাথমিক চাহিদা বা জৈবিক চাহিদা, তারপরে বলবো নিরাপত্তা যদি চাহিদা পূরণ হলো, তখন তার ভিতরে সামাজিক চাহিদা উদ্ভব হলো, সামাজিক চাহিদা উদ্ভব হওয়ার পর এই ব্যক্তির যখন আত্মতৃপ্তির চাহিদা আসলো, আত্মতৃপ্তির চাহিদা হচ্ছে সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে পদমর্যাদা এবং উপাধি পাওয়ার, ভালো কোনো কর্তৃত্ব এবং দায়িত্ব পাওয়ার ক্ষমতাধারী যখন হবে, তখন সে ব্যক্তি তার জীবনে সে বলবে যে আমি আমার পুরো জীবনের ভালো পরিশ্রম করে অথবা দক্ষতা যোগ্যতা প্রদর্শন করে প্রাতিষ্ঠানিকভাবে যেমন আমি সফল হয়েছি এবং এই সফলতা প্রকাশ করার জন্য বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর কাছেও সে নিজেকে একটা সম্মানজনক অবস্থানে উপস্থাপন করতে পছন্দ করে এবং বলতেও পছন্দ করে এবং এটা সে চায় যে প্রতিষ্ঠানের ভিতরে যেমন সকলেই তাকে শ্রদ্ধা এবং সম্মান করবে, সমীহ করে চলবে, প্রশংসা করবে, সেরকম প্রতিষ্ঠানের বাহিরেও তার এই উপাধির জন্য, তার এই পদবীর জন্য, কর্তৃত্ব এবং ক্ষমতা পাওয়ার জন্য তাকে সম্মান করবে, সবাই তাকে উদাহরণ দিবে এবং সবাই তাকে প্রশংসা করবে এবং এই ব্যক্তি যখন আত্মপূর্ণতার স্তরে আসবে, নিজেকে অন্যদের চেয়ে একটু স্বতন্ত্রভাবে প্রকাশ করতে বা নিজেকে স্বতন্ত্রভাবে উপস্থাপন করতে পছন্দ করে, যাতে সকলে তাকে সম্মান করে এবং সকলে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। একজন ব্যক্তির আসলে এই পর্যায়ে এসে, চতুর্থ পর্যায়ে এসে আমরা বলবো একজন ব্যক্তির কর্মজীবনে, একজন কর্মীর কর্মজীবনে সকল ধরনের চাহিদা পূরণ হয়েছে। যদি সকল ধরনের চাহিদা পূরণ হয়, তোমরা বলতে পারো যে আপা তাহলে তো একজন ব্যক্তির আর কোনো চাহিদা থাকে না। আসলে কিন্তু একজন ব্যক্তির প্রাথমিক চাহিদা বা জৈবিক চাহিদা শুরু করে সামাজিক চাহিদা সে পূর্ণ করেছে, নিরাপত্তা জনিত চাহিদা সে পূরণ করছে, আত্মতৃপ্তির চাহিদা সে পূরণ করছে। আসলে কিন্তু এই পর্যায়ে আসার পর একজন ব্যক্তি কোনো মধ্যবয়স্ক একজন ব্যক্তি পরিণত হয়, মধ্যবয়স্ক একজন কর্মী পরিণত হয়, তখন ধরে নিতে হবে এই ব্যক্তি তার কর্মজীবনে পরিপূর্ণতা পেয়েছে, কারণ সে সামাজিকভাবে মর্যাদাপূর্ণ হয়েছে এবং তার প্রাতিষ্ঠানিকভাবে সে সম্মান বা মর্যাদাপূর্ণ হয়েছে। কর্মজীবনে আসলে এই ব্যক্তি প্রতিষ্ঠান থেকে, সমাজ থেকে আর কিছু থাকে না, সে কিন্তু নিজেকে প্রকাশ করে সে সম্মানিত পদমর্যাদা পেয়েছে, ভালো গাড়িতে চলছে, ভালো এরিয়াতে বসবাস করছে এবং ভালো কোনো প্রতিষ্ঠানে তার ছেলে মেয়েরা পড়াশোনা করছে এবং সকল তাকে সম্মান এবং প্রশংসা করে এবং সকলে তাকে অনুসরণ করার চেষ্টা করে। তাহলে এই পর্যায় থেকে আমরা মনে করবো যে আসলে কোনো ব্যক্তি আর কোনো চাহিদা থাকতে পারে না। কিন্তু তার বাস্তবের স্তরটা কি হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা, বাস্তবের স্তর হচ্ছে সেই চাহিদা। আমরা সমাজে যে বিশিষ্ট ব্যক্তিদের দেখি, সেই বিশিষ্ট ব্যক্তিরা তাদের জীবনের সকল ধরনের চাহিদা পূরণ করেছে, একদম সামাজিক থেকে প্রাথমিক চাহিদা থেকে শুরু করে
আত্মপূর্ণতা প্রয়োজন, সকল ধরনের চাহিদা পূরণে সাফল্য অর্জন করেছে, প্রশংসিত হয়েছে। এই পর্যায়ে এসে একজন ব্যক্তির আত্মপূর্ণতার চাহিদা উদ্ভব হয়। এটাকে বলবো আমরা আত্মপূর্ণতার চাহিদা। একজন কর্মীর আত্মপূর্ণতার চাহিদা কি? আত্মপূর্ণতার চাহিদা যেহেতু তার প্রাতিষ্ঠানিক চাহিদা পূরণ হয়েছে, সামাজিক চাহিদা পূরণ হয়েছে, পারিবারিক চাহিদা পূরণ হয়েছে, বন্ধু বান্ধব এবং অন্যান্য কিছু চাহিদা পূরণ হয়েছে। তাহলে আত্মপূর্ণ চাহিদা হচ্ছে সেই ধরনের চাহিদা যখন একজন ব্যক্তি মনে করে যে আমার সকল ধরনের চাহিদা পূরণ হয়েছে, অথবা আমি এখন সার্থক। সেই ব্যক্তি তখন নিজেকে স্মরণীয় করার জন্য, নিজেকে বিখ্যাত করার জন্য এবং সেই ব্যক্তির অবর্তমানে সমাজ এবং জাতি, দেশ এবং বিশ্ববাসী যাতে এই ব্যক্তিকে স্মরণ করতে পারে, সেজন্য সে এমন কিছু কীর্তি লিখে যাওয়ার চেষ্টা করে, যেমন সাহিত্যকর্ম, কীর্তি, গবেষণালব্ধ এইসব কাজগুলি সে আত্মনিবেশ করে। তার অর্থই হচ্ছে এই কর্মী তখন মনে করে যে আমি সামাজিকভাবে সাফল্য অর্জন করেছি, পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। এখন সে তার সমাজে, তার দেশে বা রাষ্ট্রকে অথবা বিশ্ববাসীকে তাদের সামনে এমন কিছু অবদান, গবেষণামূলক অবদান, কীর্তি বা সৃষ্টি রেখে যেতে চায়, যেটার বিনিময়ে তারও বর্তমানে বাংলাদেশের মানুষ অথবা দেশের মানুষ, সমাজের মানুষ, বিশ্ববাসী তাকে স্মরণ করে। সেই ধরনের কীর্তি কি থাকতে পারে? ভালো সাহিত্যকর্ম থাকতে পারে। আমরা মনে করি যে ভালো গল্প, সাহিত্য, নাটক এগুলো থাকতে পারে। আমরা বলবো যে সমাজে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন থাকতে পারে। ভালো গবেষণালব্ধ বিষয়, যেগুলো আগে কখনো গবেষণা করা হয়নি, যে গবেষণার মাধ্যমে দেশ এবং জাতি এবং অথবা বিশ্ববাসী উপকৃত হবে। বিভিন্ন সভা সমিতি উপস্থাপন করা, এই ধরনের হচ্ছে যে আমরা এই উপস্থাপন হচ্ছে নিজেকে বিশিষ্ট ব্যক্তি হিসাবে স্মরণীয় রাখার মতো কিছু অবদান রেখে যাওয়া। এইগুলোকে বলা হচ্ছে আমাদের আত্মতৃপ্তির চাহিদা। এবং তোমরা যখন টিভিতে দেখো তখন দেখবে যে বিশিষ্ট ব্যক্তিরা অনেক সময় আসে এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনার জীবনে কিছু অপূর্ণ ছিল অথবা আপনার জীবনে আর কি চাহিদা ছিল, সেই বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু অনেক সময় আমাদের সামনে উপস্থাপন করে যে তার জীবনে সকল ধরনের চাহিদা পূরণ হয়েছে। এখন সে সেই ধরনের চাহিদা সে উপস্থাপন করতে চায় যে যে চাহিদার বিনিময়ে সে তার অবর্তমানে সমাজে, বিশ্ববাসীর কাছে সে স্মরণীয় হতে পারে। সেইগুলোকে বলবো আমরা আত্মপূর্ণতার চাহিদা। এবং আমরা বলবো যে আমাদের যারা কবি, সাহিত্যিক, যেমন সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার, উনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তারপরেও কিন্তু উনি অনেক অনেক সাহিত্য কর্ম করে গিয়েছেন, যাতে এই সাহিত্যকর্ম দিয়ে ওনার অবর্তমানে কিন্তু ওনাকে আমরা মনে রাখি। এই হচ্ছে আমাদের চাহিদা সোপান তত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম মাত্র চাহিদা সোপান তত্ত্বে, আমরা বলেছি যে একটা মানুষের পুরো জীবনটাকে 5টা ভাগ করে তার চাহিদাগুলো উপস্থাপন করা এবং ব্যাখ্যা করা। আমরা যদি সমালোচনায় চলে যাই, মাস্লো চাহিদা সোপান তত্ত্বের যে চাহিদাগুলো ভিত্তি করে পেশাদানের উপায়গুলো উনি নির্ধারণ করেন, যে পেশাদানের উপায়গুলো আমরা আলোচনা করেছি। আমরা যদি মনে করি যে একজন মানুষের সমগ্র জীবনের চাহিদাগুলোকে কিন্তু আমরা 5টা ভাগ করতে পারি না, যদি আমরা সমালোচনা করি অথবা আমরা যদি ভুল ত্রুটি যদি আমরা বুঝতে চাই, সমালোচনা বুঝতে, তাহলে আমি মনে করবো যে একজন ব্যক্তিকে তার চাহিদাগুলো কখনোই 5টা ভাগ দেওয়া যায় না। একজন ব্যক্তির চাহিদাগুলো এমন, যখন একটা স্তরে শুধু একটা চাহিদাই উদ্ভব হবে তা কিন্তু না। একজন ব্যক্তির একটা স্তরে থেকে একই সাথে কয়েকটা চাহিদা যেন উদ্ভব হতে পারে, সেরকমই একজন ব্যক্তির একটা স্তরে থেকেই শুধু একটা স্তরে চাহিদা থাকবে তা না, একটা স্তরে থেকে ভিন্ন স্তরে চাহিদা কিন্তু উদ্ভব হতে পারে। সেই জন্য একজন ব্যক্তিকে সমগ্র জীবনের চাহিদাগুলোকে 5টা যেন ভাগ দেওয়া যায় না, যেটা মাত্র চাহিদা সোপান তত্ত্ব উল্লেখ করেছে, সেরকমই আমরা বলবো এর ব্যতিক্রম হচ্ছে মানুষের চাহিদাগুলোকে কখনোই 5টা ভাগ দেওয়া যায় না। অথবা এমন নয় যে একটা মানুষের চাহিদা প্রথম স্তরের চাহিদা উদ্ভব হবে, সেই ক্ষেত্রে অন্য কোনো চাহিদা উদ্ভব হবে না, অথবা একটা চাহিদা উদ্ভব হবে সেক্ষেত্রে আরেকটা চাহিদা উদ্ভব হবে না। একজন ব্যক্তি একটা স্তরে থেকে বিভিন্ন চাহিদা যেমন উদ্ভব হতে পারে, সেরকম একজন ব্যক্তি একটা স্তরে থেকে ভিন্ন ভিন্ন স্তরে চাহিদা উদ্ভব হতে পারে। এই হলো আমাদের চাহিদা সোপান তত্ত্ব। আমরা বলেছিলাম যে মাস্লো চাহিদা সোপান তত্ত্বে আমরা আলোচনা করেছি। আমাদের একটা তত্ত্ব আছে, সেই তত্ত্বকে বলবো আমরা ডাগলাস ম্যাকগ্রেগরের এক্স এবং ওয়াই তত্ত্ব। ডাগলাস ম্যাকগ্রেগরের এক্স এবং ওয়াই তত্ত্ব যদি আমাদের পড়া হয়, তাহলে আমরা এই অধ্যায় দুটো তত্ত্বই আমাদের পড়া হবে। সবসময় মনে রাখবে, মাস্লো চাহিদা সোপান তত্ত্ব থেকে আমাদের সবসময় বেশি উদ্দীপক তৈরি হয় এবং এই মাস্লো চাহিদা সোপান তত্ত্বের স্তরগুলো
এবং স্তরের উদাহরণগুলো, স্তরের চাহিদাগুলো এবং পেশাদার উপায়গুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা বলবো ডগলাস ম্যাকগ্রেগরের এক্স এবং ওয়াই তত্ত্ব, এক্স ও ওয়াই তত্ত্ব। ডগলাস ম্যাকগ্রেগর একজন মানুষের চাহিদাগুলোকে এবং চাহিদা অনুযায়ী তার পেশাদার উপায়গুলোকে ব্যবস্থাপকের দৃষ্টিকোণ থেকে দুটো তত্ত্ব দিয়েছেন। ব্যবস্থাপক কর্মীকে চাহিদাগুলোকে কিভাবে নির্ধারণ করবেন এবং কিভাবে সেগুলো পূরণ করবেন সেটার উপর ভিত্তি করে ডগলাস ম্যাকগ্রেগর ব্যবস্থাপকের দৃষ্টিকোণ থেকে দুটো তত্ত্ব দিয়েছেন। একটা তত্ত্ব হচ্ছে তত্ত্ব এক্স এবং তত্ত্ব ওয়াই। তত্ত্ব এক্স এবং ওয়াই দিয়ে কিন্তু তোমাদের অনুধাবনী এবং এমসিকিউ প্রশ্ন হয় এবং খুব ভালো করে তোমরা দেখে নিও, যদি উদ্দীপকের পরিমাণ একটু কমই হয়। তারপরে বলছি তত্ত্ব এক্স এবং ওয়াই তত্ত্ব তোমরা একটু ভালো করে দেখে নিও। ডগলাস ম্যাকগ্রেগর ব্যবস্থাপকের দৃষ্টিকোণ থেকে কর্মীদের চাহিদাগুলোকে দুটো তত্ত্ব দিয়েছেন। দুটো তত্ত্বের ভিতরে হচ্ছে এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব। এক্স তত্ত্বে বলা হয়েছে, এক্স তত্ত্বে যে প্রবর্তন করেছে সেই ক্ষেত্রে ব্যবস্থাপক মনে করেন কর্মীরা অলস, কাজ করতে পছন্দ করে না, ফাঁকিবাজ এবং সুযোগ পেলে কাজে অবহেলা করে। এই ক্ষেত্রে এক্স তত্ত্বকে বলা হয়েছে যে কর্মীদের সাথে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে এবং বল প্রয়োগের মাধ্যমে, কঠিন নিয়ন্ত্রণের মাধ্যমে কর্মীদেরকে কাজ আদায় করতে হবে। আবারও তোমার বলছি, এক্স তত্ত্ব ব্যবস্থাপক দৃষ্টিকোণ থেকে ডগলাস ম্যাকগ্রেগর কর্মীদেরকে দু ধরনের পেশাদারের কথা বলেছেন। একটা হচ্ছে এক্স তত্ত্ব আর একটা হচ্ছে ওয়াই তত্ত্ব। এক্স তত্ত্বে বলা হয়েছে কর্মীরা অলস, কাজ করতে পছন্দ করে না এবং সুযোগ পেলে কাজ অবহেলা করে। সেই ক্ষেত্রে কর্মীদের ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে এবং কঠিন নিয়ন্ত্রণের মাধ্যমে কর্মীদেরকে কাজ আদায়ের চেষ্টা করা হয়। শুধু তাই নয়, তাদেরকে কথা কথা চাকরিচ্যুত করা হয়, শাস্তি প্রদান করা হয় এবং ধরে নেওয়া হয় তাদেরকে যদি এই পদ্ধতি প্রয়োগ না করা হয় তাহলে কর্মীরা কাজ করবে না। এবং এক্স তত্ত্বে ব্যবস্থাপকরা কর্মীদেরকে অত্যন্ত নিম্নমানের কর্মচারী মনে করে, নিম্ন মানসিকতার কর্মচারী মনে করে, অলস মানুষের কর্মচারী মনে করে। তাহলে এই ক্ষেত্রে কর্মীদের কাজ আদায়ের জন্য বিভিন্ন ধরনের শাস্তির প্রয়োগ এবং কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। ওয়াই তত্ত্বটি ঠিক তার বিপরীতটা। ওয়াই তত্ত্বে বলা হয়েছে যে কর্মীদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে কর্মীরা, ভালো পরিবেশ দেওয়া হয় তাহলে কর্মীরা নিজেদের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবে। সেক্ষেত্রে ব্যবস্থাপক কর্মীদের যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের দায়িত্বপূর্ণ কাজ দিয়ে থাকে, অনেক সময় মতামত প্রকাশের সুযোগ দিয়ে থাকে, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিয়ে থাকে। এবং এই ক্ষেত্রে ব্যবস্থাপক মনে করে কর্মীদের যদি ভালো পরিবেশ দেওয়া হয়, দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হয় এবং কর্মীদের যদি কাজ আদায়ের সুযোগ দেওয়া হয় তাহলে কর্মীরা তাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো খুব যোগ্যতা সহকারে পালন করবে। শুধু তাই না, অনেক ক্ষেত্রে যেহেতু তাদের মতামত প্রকাশের সুযোগ আছে সেই ক্ষেত্রে কর্মীরা নিজেদের সৃজনশীলতাও প্রকাশ করতে পারে। তাহলে আমরা ওয়াই তত্ত্বে বলেছি কর্মীদেরকে ব্যবস্থাপক প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মনে করে এবং বিভিন্ন পরামর্শমূলক কাজে অংশগ্রহণ করতে চায় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের পরামর্শ নেওয়া হয়। এবং এটাও চিন্তা করা হয় কর্মীদের যদি ভালো পরিবেশ, উপযুক্ত পরিবেশ এবং তাদের যদি নিজেদের স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ দেওয়া হয় তাহলে কর্মীর যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী নিজেদের কাজ করতে পারবে এবং অনেক ক্ষেত্রে সৃজনশীলতাও প্রকাশ করতে পারবে। তাহলে আমরা এক্স তত্ত্ব পড়েছি যেখানে কর্মীদেরকে নীতিবাক্য আচরণ করে কর্মীদের কাজ আদায়ের চেষ্টা করা হয়। এবং ওয়াই তত্ত্ব আমরা পড়েছি যেখানে কর্মীদেরকে উপদেশমূলক, উৎসাহমূলক পরিবেশের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করা হয়। এই দুই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ব্যবস্থাপনার এই দুটো ক্লাসই সম্পূর্ণ করেছো, আশা করি তোমরা দুটো ক্লাসকে ভালো মতো সম্পূর্ণ করেছো। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে না বোঝার জন্য অথবা কোনো কনফিউশন থেকে থাকে অথবা কোনো বন্ধু যদি সঠিক উপস্থিত না থাকতে পারো তাহলে আমাকে একটু SMS করে জানাবে, আমি তোমাদের সাথে
SMS এর মাধ্যমে অথবা কমেন্টস এর মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিব। এবং আরেকটা কথা তোমাদের বলি যে আমাদের যেহেতু আমরা অনেকগুলো অধ্যায় শেষ করেছি, পরবর্তী ক্লাসগুলো থেকে আমি আজকে যেমন প্রিপারেশনের অধ্যায়ে দু একটা প্রশ্ন করব, তোমাদের অনলাইনে কিছু প্রশ্ন করবো যেটা MCQ টাইপের প্রশ্ন হবে। আমি যখন প্রশ্ন করবো সাথে সাথে তোমার সাথে উত্তর দিবে, যাতে তোমরা বুঝি আমি যে তোমরা ক্লাস করেছো এবং ভবিষ্যতের সম্পর্ক আছে। এবং এরকম করে আমি একটু হোমওয়ার্ক দিব, প্রেশারটা একটু হোমওয়ার্ক দিলাম, তোমরা একটু MCQ কমপ্লিট করবে এবং আমি তোমাদের প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরগুলো ওই ক্লাস চলাকালীন সময় তোমরা উপস্থাপন করবে, যাতে বুঝি তোমাদের সাথে সম্পর্ক আছে। পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।